আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত একটি গদ্যাংশ কে ছিলেন ঈশপ, এই গদ্যাংশটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গদ্যাংশের বিষয়বস্তু বিশ্লেষণ করে দেবো। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই ভিডিওটি দেখার পরে কে ছিলেন ঈশপ এই গদ্যাংশের বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, কে ছিলেন ঈশপ এই গদ্যাংশের একদম শিরোনামেই যেন আমাদেরকে একটা প্রশ্ন করে ফেলা হয়েছে আমাদের কাছে যে কে ছিলেন ঈশপ। যেন আমাদেরকে শিরোনামের মাধ্যমেই প্রশ্ন করা হচ্ছে যে ঈশপ কে ছিলেন। ঈশপ কে ছিলেন এই গল্পটি পাঠের আগে আমি ঈশপ সম্পর্কে তোমাদের সংক্ষেপে কিছু কথা বলে নিচ্ছি। দেখো, ঈশপ এমন একজন ব্যক্তি ছিলেন যার গল্প বা কাহিনী আমরা ছোটোবেলা থেকে শুনিনি এমন খুব কম মানুষই আছে। অর্থাৎ ঈশপের গল্প বা কাহিনী আমরা এর আগে অনেকবার শুনেছি, হয়তো আমরা জানি না যে এই গল্পটি ঈশপের লেখা বা এই কাহিনীটি ঈশপের লেখা। তবে ঈশপের গল্পের বা কাহিনীর জনপ্রিয়তা সারা পৃথিবীতে রয়েছে। সারা পৃথিবীর নানান ভাষায় এই ঈশপ নামক ব্যক্তিটির লেখা গল্প বা কাহিনী অনূদিত হয়েছে। ঈশপ তার গল্পের মাধ্যমে নানা নীতিকথা আমাদেরকে শিখিয়েছেন। তো এমন একজন খ্যাতিমান মানুষ বা গুণী লেখক ঈশপ সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, আমাদের গদ্যাংশের প্রথমেই বলা হচ্ছে ঈশপের নাম শোনেনি এমন মানুষ মনে হয় গোটা পৃথিবীতেই খুব বেশি নেই। অর্থাৎ গদ্যাংশের প্রথমেই বলে ফেলা হলো যে ঈশপের নাম শোনেনি গোটা পৃথিবীতে হয়তো এমন মানুষ খুব একটা বেশি নেই। অর্থাৎ আমরা প্রত্যেকেই যেন ঈশপের নাম আগে শুনেছি, তার কোনো না কোনো গল্প তোমরাও নিশ্চয়ই এর মধ্যেই পড়ে বা শুনে ফেলেছো। অর্থাৎ তোমরা এখন যারা ক্লাস 3তে পড়ো, তোমরা ঈশপের কোনো না কোনো গল্প বা কাহিনী এর মধ্যেই হয়তো আগে শুনে বা পড়ে ফেলেছো। সেই যে একটা শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। অর্থাৎ একটি ক্ষুধার্ত শেয়াল যে কিছু খাবার না পেয়ে শেষ পর্যন্ত গাছের আঙুর ফল খেতে চেয়েছিল, তবে সে লাফিয়ে আঙুর ফলের নাগাল না পেয়ে অবশেষে তার বুদ্ধির দ্বারা সে বলে চলে গিয়েছিল যে আঙুর ফল টক। অর্থাৎ শেয়াল তার বুদ্ধির দ্বারা তার অক্ষমতাকে চাপা দেওয়ার জন্য বলেছিল যে আঙুর ফল টক, কারণ শেয়াল তো আঙুর ফলের নাগাল পায়নি, এর জন্য বলেছিল যে ওই আঙুর ফলটা টক, ওটা আমি খাবো না, এর জন্য না খেয়ে চলে যাচ্ছি। এই যে কাহিনী, এটা কিন্তু ঈশপের লেখা। কিংবা ধরো খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল। তাহলে খরগোশ কচ্ছপের গল্প তো আমরা সকলেই জানি যে একটি খরগোশ এবং একটি কচ্ছপের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। খরগোশ জানতো আমি তো অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারি, তাহলে তো আমি তো কচ্ছপের সাথে প্রতিযোগিতায় জিতেই যাব। এর জন্য খরগোশ খানিকটা জোরে দৌড়াচ্ছিল এবং গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল যে একটু ঘুমিয়ে নিই, কচ্ছপ তো ধীরে ধীরে আসছে, জিতবো তো আমি। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, জেদ আর নিষ্ঠার সাথে কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত কচ্ছপই জিতে গিয়েছিল। এই যে কাহিনীটি, এটিও ঈশপের লেখা। অথবা সেই যে একটা রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে যে লোক জড়ো করতো, তারপর সত্যিই যখন একদিন তার ভেড়ার পালে বাঘ এসে পড়ল, তখন সেই ছেলেটার চিৎকার শুনেও কেউ বাঁচাতে এলো না। এসব গল্প যে ঈশপেরই তা তোমরা জানো। অর্থাৎ একটি রাখাল ছেলে যে মিছিমিছি রোজ বাঘ এসেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে চিৎকার করত এবং গ্রামের মানুষ রাখালকে বাঁচানোর জন্য ছুটে যেত। তবে গ্রামের মানুষ সেখানে ছুটে গিয়ে দেখত যে রাখাল মিথ্যে কথা বলে তাদেরকে ডেকে এনেছে। এর ফলে গ্রামের মানুষ অত্যন্ত বিরক্ত হয়ে গেছিল। এবার একদিন সত্যি যখন বাঘ আসলো, তখন রাখাল যখন চিৎকার করতে থাকলো যে বাঘ এসেছে আমাকে বাঁচাও, আজকে সত্যিই বাঘ এসেছে আমাকে বাঁচাও, তখন গ্রামের মানুষ ভাবলো রাখাল তো রোজই আমাদের সাথে এভাবে মজা করে, আমাদেরকে মিথ্যে বলে, আজও নিশ্চয়ই রাখাল মিথ্যে বলছে। এর জন্য গ্রামের মানুষ আর সেদিন যায় না, আর সেদিনই সত্যিকারের বাঘ এসেছিল। তাহলে এর থেকেও কিন্তু আমরা নীতিশিক্ষা পাই। এই সমস্ত নীতিশিক্ষামূলক গল্পই ঈশপের লেখা। এর পরের অংশে বলা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা, কে ছিলেন সেই মানুষটি।
তাহলে গল্পের প্রথম অংশে আমরা যে সমস্ত কাহিনী পড়লাম ঈশপের লেখা, তার কাহিনী তো আমরা অনেক আগেই পড়েছি, তবে এই লেখক সম্পর্কে কিন্তু আমরা খুব একটা বেশি কথা এর আগে পড়িনি। তাই আমাদের বলা হচ্ছে যে কে ছিলেন সেই মানুষটি, এই গল্পগুলি যিনি লিখেছেন সেই মানুষটি কে ছিলেন। সেই মানুষটি ছিলেন প্রাচীন গ্রিস দেশের, এই মানুষটি ছিলেন একজন কৃতদাস। প্রাচীন গ্রিস দেশের মানুষ ছিলেন তিনি। ঈশপ কোথাকার মানুষ ছিলেন? প্রাচীন গ্রিস দেশের মানুষ। এটি অবশ্যই মাথায় রাখবে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে ঈশপ ছিলেন প্রাচীন গ্রিস দেশের মানুষ। এই মানুষটি ছিলেন একজন কৃতদাস। কৃতদাস কাদের বলা হতো? কৃতদাস শব্দের অর্থ হচ্ছে কিনে নেওয়া দাস বা গোলাম। অনেক যুগ আগে গ্রিস সহ বিভিন্ন দেশে এই কৃতদাস প্রথার প্রচলন ছিল। এই কৃতদাস প্রথার মাধ্যমে মানুষ কেনা বেচা করা যেত। সাধারণত গরিব মানুষ বা হেরে যাওয়া রাজার দেশের নাগরিক বা সৈন্যরা কৃতদাসে পরিণত হতো। অর্থবান বা বিত্তশালী মানুষেরা এই মানুষদেরকে কিনে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতো। অর্থাৎ তোমরা যদি কোনো জিনিস কেনো, সেই জিনিসের প্রতি যেমন তোমাদের মালিকানা থাকবে, ঠিক তেমনই এই মানুষগুলোকে কিনে নেওয়া হতো এবং নিজেদের দাসে পরিণত করে বা নিজেদের গোলামে পরিণত করে ইচ্ছে মতো ব্যবহার করা যেতে পারে। তার চেহারা এমন কিছু আহামরি সুন্দর ছিল না, অর্থাৎ ঈশপের চেহারা খুব একটা বেশি ভালো ছিল না। তা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো। তাহলে ঈশপের চেহারা যেহেতু খুব একটা বেশি সুন্দর ছিল না, তাই নিয়ে মানুষে তাকে উপহাস করত। তবে মানুষ হিসেবে তিনি ছিলেন অতি জ্ঞানী। তবে মানুষ হিসেবে ঈশপ ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। তার আশেপাশের সমস্ত লোকজনের আচার ব্যবহার খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি। তারপর তাদেরই দোষ গুণ নিয়ে বানাতেন গল্প। তাহলে ঈশপ কি করতেন? ঈশপ তার আশেপাশের যে সমস্ত লোকজন আছে তাদের আচার ব্যবহার খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন, তাদের প্রতি নজর রাখতেন এবং তাদের সেই সমস্ত দোষ গুণ নিয়ে তিনি গল্প বানাতেন। প্রত্যেকটি মানুষের মধ্যেই এমন অনেক দোষ বা গুণ দেখা যায় যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে। ঈশপের এই সব গল্পের চরিত্রগুলিও তাই অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নয়, পশু পাখি। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন ধরনের দোষ গুণ রয়েছে। সেই দোষ গুণগুলি নিয়ে ঈশপ কাহিনী রচনা করতেন। তবে এই কাহিনীগুলো তিনি মানুষের কাহিনী লিখতেন না, তিনি পশু পাখির কাহিনী লিখতেন। আর এই পশু পাখির কাহিনীর মাধ্যমেই তিনি মানুষের কথা বলতেন। অর্থাৎ তার কাহিনীর চরিত্রগুলো থাকতো বিভিন্ন পশু পাখির নাম দিয়ে। আসলে এই পশু পাখির গল্পের মাধ্যমেই আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে তিনি নানান ধরনের নীতি শিক্ষা দিতে চাইতেন। অবশ্য পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই লিখেছেন ঈশপ। অর্থাৎ আমি যেটি বললাম যে পশু পক্ষীর অর্থাৎ পশু পাখির কাহিনীর ছদ্মবেশে ঈশপ আসলে মানুষের কথাই লিখতেন, মানুষের জীবনের কাহিনী লিখতেন এবং মানুষকে বিভিন্ন নীতি শিক্ষা প্রদান করতেন তার গল্পের মাধ্যমে। অর্থাৎ তার গল্পগুলো ছিল নীতি শিক্ষামূলক গল্প, যে গল্প থেকে আমরা আমাদের জীবনের বিভিন্ন নীতি শিক্ষা পেতে পারি, যে আমাদের জীবনে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। গল্পের পরবর্তী প্যারায় বলা হচ্ছে ঈশপের প্রভু রাজা ক্রোসাস একবার কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠান। তাহলে ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। তাহলে ঈশপের প্রভু তাকে কোথায় পাঠিয়েছিলেন? ঈশপের প্রভু তাকে ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফি একটা জায়গার নাম। এই ডেলফি জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। তাহলে ডেলফি কেন বিখ্যাত ছিল? ডেলফি শহরটি ছিল পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু সেই পুরোহিতরা অর্থাৎ ডেলফি শহরের পুরোহিতরা ছিলেন বড় লোভী। তারা যত টাকা পায় ততই চায় আরও টাকা। অর্থাৎ ডেলফি শহরের পুরোহিতরা ছিলেন অত্যন্ত অর্থলোভী বা টাকার লোভী। তারা যত টাকা পায় আরও বেশি টাকা চায়। তাদের এই অর্থলোভ দেখে ঈশপ বাঁধলেন একটি গল্প। এই ডেলফি শহরের পুরোহিতদের টাকার লোভ দেখে ঈশপ একটি গল্প বানালেন। আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন। ডেলফি শহরের পুরোহিতদের নিয়ে গল্প লিখে ঈশপ সেই গল্পটি তাদের শুনিয়েও দিলেন। সেই যে একটা লোভী লোক যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল, সেই হাঁস রোজ একটা করে সোনার ডিম পাড়ত। তাহলে কোন কাহিনীটা তোমরা বুঝতেই পারছো যে একটি লোভী লোক ছিল যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল।
সেই হাঁস রোজ একটা করে সোনার ডিম পাড়ত। লোকটা ভেবেছিল যে হাঁস সোনার ডিম পাড়ে, তার পেটের মধ্যে নিশ্চয়ই অজস্র সোনার ডিম রয়েছে, অর্থাৎ অনেক বেশি লোভের সঞ্চার হলো সে হাঁসের মালিকের মনে। হাঁসের মালিক ভাবতে লাগলো যে হাঁস রোজ সোনার ডিম পাড়ে, তার পেটের মধ্যে নিশ্চয়ই অনেক সোনার ডিম রয়েছে। সোনার লোভে একদিন লোভী লোকটা হাঁসের পেটটাই ফেললো কেটে। তাহলে সোনার লোভে হাঁসের পেট কেটে ফেললো। তাতে ফল হলো এই যে রোজ তো সে একটা করে সোনার ডিম পেত, তাও আর পাওয়া হলো না। অর্থাৎ অত্যন্ত লোভের ফলে লোকটা যেহেতু হাঁসের পেট কেটে ফেলেছিল, তাই হাঁসটি মরে গিয়েছিল। এবারে হাঁসটি যখন জ্যান্ত ছিল বা জীবিত অবস্থায় হাঁসটি রোজ একটি করে সোনার ডিম দিত। সে বেশি লোভের আশায় যখন হাঁসের পেটটা কেটে ফেললো, হাঁসটা মারা গেল। তাহলে রোজকারের যে সোনার ডিমটা সে আগে পেত, এখন সেটাও বন্ধ হয়ে গেল। এইরকম অনেক গল্প বানিয়েছিলেন ঈশপ। এসবই নীতিগল্প মানে কি? যে সমস্ত গল্পের মাধ্যমে আমরা জীবনের নৈতিক শিক্ষা পাই, অর্থাৎ আমাদের জীবনে কোন জিনিসটি করা উচিত বা কোন জিনিসটি করা সঠিক বা সঠিক নয়, কোন পথে আমাদের যাওয়া উচিত আর কোন পথে যাওয়া আমাদের উচিত নয়, এই ধরনের শিক্ষা যে সমস্ত গল্পের মাধ্যমে আমাদেরকে দেওয়া হয় সেটাই হচ্ছে নীতি শিক্ষা। অর্থাৎ নৈতিকতা বোধ জাগরণ করা হয় যে সমস্ত গল্পের মাধ্যমে, সেগুলোকেই বলা হয় নীতিগল্প। এই ধরনের নীতিগল্প, অত্যন্ত জনপ্রিয় নীতিগল্প লিখে গিয়েছিলেন ঈশপ। অর্থাৎ সেগুলি পড়ে যে শুধুমাত্র গল্পের মজা পাওয়া যায় তা নয়, সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালো উপদেশ। তাহলে এই গল্পের মাধ্যমে আমরা যে মজা পাই তা নয়, মজার সাথে সাথে আমরা নানান রকমের উপদেশও পাই। দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দেন ঈশপ। অর্থাৎ ঈশপ তার গল্পের মাধ্যমে আমাদেরকে মনে করিয়ে দেন আমাদের মধ্যে শুধু লোভ থাকলে হবে না, স্বার্থপরতা থাকলে হবে না, আমাদের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, এই সমস্ত অনুভূতিগুলো রাখতে হবে হৃদয়ে। এরপরে গল্পের একদম শেষ অংশে বলা হচ্ছে, ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে প্রতি যুগের নিজস্ব ভাষায়। অর্থাৎ ঈশপের এই গল্প কাহিনীগুলো আমরা বাঙালিরা নিশ্চয়ই বাংলায় শুনেছি। তাহলে আমরা কিভাবে বাংলায় শুনলাম? ঈশপ তো গ্রিস দেশের মানুষ ছিলেন। কারণ ঈশপের গল্প এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে পৃথিবীর অজস্র ভাষায় তার কাহিনীগুলো তাদের ভাষা অনুযায়ী অনুবাদ করে নেওয়া হয়েছিল। তাই বলা হচ্ছে যে ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে, অর্থাৎ নানা দেশের বিভিন্ন রকম ভাষায় ঈশপের গল্পগুলি অনুবাদ করে নেওয়া হয়েছে। তাই সরাসরি অনুবাদ না করে অনেকেই গল্পগুলিকে নিজেদের দেশের আর সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছেন। অর্থাৎ স্থান অনুযায়ী বিভিন্ন দেশের বা বিভিন্ন দেশের ভাষায় তাদের সংস্কৃতি অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ঈশপের গল্পগুলো হুবহু অনুবাদ না করে তাদের মতন করে তাদের রুচি অনুযায়ী কিছুটা বদলে নিয়েছে। তবে কাহিনী সব একই রয়েছে, কিন্তু গল্পগুলির মূল্য তাতে একটুও কমেনি। অর্থাৎ তাদের মতন করে একটু বদলে নিলেও, অর্থাৎ অন্য ভাষায় যেহেতু অনুদিত হয়েছে, নিজেদের সংস্কৃতি অনুযায়ী তারা একটু বদলে নিলেও ঈশপের গল্পগুলির মূল্য একটুও কমেনি। মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন এই মানুষটি ঈশপ। অর্থাৎ মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন হলেন ঈশপ। তো এটাই ছিল কে ছিলেন ঈশপ গদ্যাংশটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের ক্লাসের বাংলা বিষয়ের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।